বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আজকে গণিত পরীক্ষা দিলা দাখিল 2025, তো তোমাদের গণিতের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে, আমরা এই প্রশ্নগুলো ব্যাখ্যাসহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কোন প্রশ্নের অ্যান্সার কী হবে এবং কিভাবে অ্যান্সারটা হবে আমরা ব্যাখ্যাসহ বুঝে দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রশ্নগুলো এখানে সবগুলো প্রশ্ন তোমাদের যে 30টি প্রশ্ন সবগুলো এখানে সমাধান করে দিয়েছি, তোমরা একটু তোমাদের সেটের সাথে মিলিয়ে নিও। তো দেখো, আমরা 1 নাম্বার যে প্রশ্নটা নিয়েছি, তোমরা অবশ্যই প্রশ্নটা দেখলে বুঝতে পারবা। তো এখানে আর সমান আমাদেরকে একটা অন্যয় দেওয়া ছিল, যার 3টা ক্রোমোজোম ছিল, -1,1, 2, -2, -3,3। রেঞ্জ কোনটি? আমরা জানি রেঞ্জ হচ্ছে আমাদেরকে যে অন্যয় আর দেওয়া আছে, এই অন্যয় আর এর দ্বিতীয় যে উপাদানগুলো আছে, এই ক্রোমোজোমের যে দ্বিতীয় উপাদানগুলো আছে সেগুলোই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে প্রথম যে ক্রোমোজোম যার উপাদান হচ্ছে যার দ্বিতীয় উপাদান 1, দ্বিতীয় ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান হচ্ছে -2, আর তৃতীয় যে ক্রোমোজোমটা যার উপাদান হচ্ছে দ্বিতীয় উপাদান হচ্ছে 3। তার মানে 1, -2 আর হচ্ছে 3। তো এই উপাদানগুলো যদি আমাদের এলোমেলোভাবেও দেওয়া থাকে তাতেও কোনো সমস্যা নাই, কেননা দ্বিতীয় উপাদানগুলো হলেই হলো। আগে পরে যদি দেওয়া থাকে, -2 যদি আমাদের আগে দেওয়া থাকে, 1 যদি পরে দেওয়া থাকে, তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আমাদের দেখতে হবে যে আসলে দ্বিতীয় উপাদানগুলো কোন অপশনটার ভিতরে আছে। তো আমরা যদি ঘ নং অপশনটা দেখি, তাহলে সেটাতে আমরা দেখতে পারি যে 1, -2 আর 3 আছে, তার কারণে এটা হবে অ্যান্সার। অর্থাৎ রেঞ্জ হলো প্রদত্ত আর অন্যয়ের দ্বিতীয় উপাদানগুলোর সেট। ঠিক আছে, এখন দেখেন আমরা দ্বিতীয় যে প্রশ্নটা নিয়েছি, ইকুয়াল আমাদেরকে একটা সেট দেওয়া আছে যার উপাদান 1, 2, 3 হলে পি অফ এর উপাদান সংখ্যা নিচের কোনটি। অর্থাৎ আমাদেরকে যে এ সেটটা দেওয়া আছে, এই এ সেটের আমাদেরকে হচ্ছে শক্তি সেট নির্ণয় করতে বলা হচ্ছে, পাওয়ার সেট নির্ণয় করতে বলা হচ্ছে। অর্থাৎ এই এ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টা। ঠিক আছে, আমাদের যে শক্তি সেটটা হবে পি অফ এ সেটের যে শক্তি সেট হবে, সেই শক্তি সেটের উপাদান কয়টা হবে, উপাদান সংখ্যা নিচের কোনটি সেটা দেখতে হবে। তো দেখেন, যেহেতু এখানে এ সেটের উপাদান হচ্ছে 3টি, তো শক্তি সেট বের করার জন্য আমরা কিভাবে বের করি বলেন তো? আমরা প্রথমত আগে হচ্ছে এ সেটের উপসেটগুলো বের করে নিতাম। ঠিক আছে, তো উপসেটগুলো বের করার একটা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে যেহেতু এখানে উপাদান হচ্ছে 3টা, তো n এর জায়গায় বসবে হচ্ছে 3। ঠিক আছে, তো n এর জায়গায় যদি 3 বসাই, তাহলে 2 এর উপর 3 মানে 3টা 2 গুণন আকারে আছে, গুণ করলে হয় হচ্ছে 8। অর্থাৎ এই এ সেটের উপসেটের সংখ্যা হবে 8। তো আমরা পরে কি করি, উপসেটগুলো বের করার পর প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি। তার মানে কি, এই যে 8টা যে উপসেট, এগুলোই আসলে কিন্তু শক্তি সেটের সংখ্যা নির্দেশ করতেছে, তাই না? তাহলে আমরা কি বলেছি এখানে, যে কোনো সেটের উপাদান সংখ্যা n হলে উপসেটের সংখ্যা হবে 8টা, আর এই উপসেট সংখ্যাই হবে আসলে শক্তি সেটের সংখ্যা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে 3 নম্বর যে প্রশ্নটা নিয়েছি, আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন এখানে log x9 = 2 হলে x এর মান কত। তো দেখেন, আমরা এখানে এটা সমাধান করেছি। তো আমরা সমাধানের ক্ষেত্রে কি করতে পারি, ডান পাশে যে সংখ্যাটা থাকে সেটা আমরা হচ্ছে বাম পাশে যে ভিত্তি আছে সেই ভিত্তির উপরে দিতে পারি। অর্থাৎ x এর উপরে এই 2টা আমরা দেব, আর এখানে যে 9 আছে সেই 9টা আমরা ডান পাশে নিয়ে যেতে পারি। আশা করি তোমরা এই অঙ্কগুলো অবশ্যই জানো। তো এখন 9কে আমরা লিখতে পারি হচ্ছে 3 এর উপর স্কোয়ার। অর্থাৎ 3 এর উপর 2 মানে হচ্ছে 2টা 3 গুণন আকারে আছে, গুণ করলে আসলে 9 হয়। তো উভয় পক্ষ থেকে আমরা যদি স্কোয়ার বাদ দিই, তাহলে x = 3। তো আসলে আমাদের এইটার অ্যান্সার হবে হচ্ছে কত, 3। ঠিক আছে, এরপর দেখেন 4 নম্বরে যে আমরা প্রশ্নটা নিয়েছি, এখানে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে, বলা আছে যে উপরের চিত্রের আলোকে কোন BAD এর মান কত। এই যে BAD, এই কোনটার মান কত আমাদেরকে সেইটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখতেই পারতেছি এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, আর ABCD হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের, যেহেতু ABCD চতুর্ভুজের যে 4টা শীর্ষবিন্দু ABCD যা বৃত্তের উপরে আছে, তার কারণে এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আর বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে কোণ BAD আর হচ্ছে কোণ BCD, এই দুইটা যোগ করলে কত হবে, 180 হবে। আমাদেরকে যেহেতু BCD কোণের মান দেওয়া আছে, তো আমরা 180 থেকে যদি এই BCD কোণের মান 85 বাদ দিই, তাহলেই কিন্তু আমরা BAD কোণের মান পাবো। তো দেখেন, এখান থেকে কোণ BAD কোণের মান পাইলাম হচ্ছে 95 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি 5 নম্বর প্রশ্নটা একটু সমাধান করি। এখানে x + y = 3, x - y = 1 হলে x, y এর মান কোনটি? ঠিক আছে, তোমরা অবশ্যই তোমাদের সেটের সাথে একটু মিলিয়ে নিও। তো আমরা এখানে দেখেন x + y = 3 এটাকে 1 নং সমীকরণ বিবেচনা করতে পারি, আর x - y = 1 এটাকে আমরা 2 নং সমীকরণ বিবেচনা করতে পারি। এখান থেকে আমাদেরকে x, y এর মান বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এই সমীকরণগুলো বিভিন্নভাবে সমাধান করতে পারি, তাই কিনা? তো আমরা যদি এখন এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যদি যোগ করি, এখানে আমরা যোগ করেছি 1 + 2, তাহলে 1 নং সমীকরণ x + y = 3, 2 নং সমীকরণ হচ্ছে x - y = 1 আমরা লিখেছি। যেহেতু যোগ করব, তাহলে দেখেন y এর সামনে প্লাস, y এর সামনে মাইনাস, y বাদ যায়, তাহলে x আর x যোগ করলে হয় 2x, আর এখানে 3 আর 1 যোগ করলে হয় 4। তো x এর সাথে 2 যেহেতু গুণন আকারে আছে, আমরা যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, অর্থাৎ x এর মান আমরা পাইলাম হচ্ছে 2। এখন এই x এর যে মানটা পাইলাম, এই মানটা আমরা 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসাইলেই আমরা y এর মান পাবো। তো দেখেন আমরা এখানে x এর মান 1 নং এ বসাইছি, তাহলে 1 নং সমীকরণ হচ্ছে x + y = 3। তো x এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 2, x এর জায়গায় 2 বসাইলাম, তাহলে 2 + y = 3। তো এখন দেখেন এই যে 2 যে এই পাশে যোগ আকারে আছে, আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে বিয়োগ হবে, তাহলে ডান পাশে আছে 3, 3 থেকে 2 বাদ দিলে 1, অর্থাৎ y এর মান হচ্ছে 1। তো এখানে আমরা x এর মান পাইলাম 2 আর y এর মান পাইলাম 1, তাহলে x, y = 2, 1। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 6 নম্বরের যে প্রশ্নটা সেটা যদি একটু লক্ষ্য করি, দেখেন নির্দিষ্ট চতুর্ভুজ আকারের জন্য কতটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? নির্দিষ্ট একটা চতুর্ভুজ আকারের জন্য কতটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? তো একটি চতুর্ভুজ আঁকতে সাধারণত 5টি উপাত্ত প্রয়োজন। আশা করি তোমরা আসলে এই বিষয়গুলো জানো। তাহলে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে একটা চতুর্ভুজ আঁকতে সাধারণত কয়টা বিষয়ের প্রয়োজন হয়, কয়টা? 5টি উপাত্ত প্রয়োজন হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা 7 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, আমাদেরকে একটা সার্বিক সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এবং আমাদেরকে একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে 1, 3, 6 হলে আমাদেরকে বলা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এর উপরে কিন্তু সি দেওয়া আছে, সি হচ্ছে কমপ্লিমেন্ট বা পূরক সেট, অর্থাৎ এর পূরক সেট কোনটি? ঠিক আছে, তো এ কমপ্লিমেন্টকে লেখা যায় সার্বিক সেট -a, আমরা এটা অবশ্যই জানি। তাহলে সার্বিক সেটের উপাদান হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত বসাইলাম, মাইনাস চিহ্ন দিলাম, এ সেটের উপাদান 1, 3, 6 যেটা ছিল আমরা বসাইলাম। ঠিক আছে, তো দেখেন তাহলে আমরা এই প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দেব, বাদ দেওয়ার পর প্রথম সেটের যেটা অবশিষ্ট থাকবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো 1, 3, 6 আমরা যদি বাদ দিই তাহলে 2, 4, 5 আমরা পাই, তাহলে 2, 4, 5 হবে এ কমপ্লিমেন্টের মান, 2, 4, 5। এরপরে আমরা 8 নম্বরে যে প্রশ্নটা নিয়েছি, যে কোনো বৃত্তের পরিধি 36 পাই হলে এর ব্যাসার্ধ কত? আমরা জানি যে বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr, এটা আমরা অবশ্যই জানি। তো যেহেতু এখানে আবার বৃত্তের পরিধি 36 পাই দেওয়া আছে, তাহলে আমরা 2πr সমান লিখতে পারি 36 পাই। ঠিক আছে, যেহেতু সূত্র হচ্ছে বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র 2πr, এবং এখানে পরিধি বের করেই দেওয়া আছে 36 পাই, তাই না? তাহলে আমরা বলতে পারি 2πr = 36 পাই। তো দেখেন উভয় পক্ষ থেকে আমরা পাই বাদ দিতে পারি, যেহেতু এ পাশেও পাই আছে এ পাশেও পাই আছে, তাহলে আমাদের বাম পাশে থাকে 2r আর হচ্ছে ডান পক্ষে থাকে 36। তো আর এর সাথে যেহেতু 2 গুণন আকারে আছে, ডান পাশে নিয়ে গেলে ভাগ হবে, 36কে 2 দ্বারা ভাগ করলে হয় 18। তো আমাদেরকে বলা হয়েছিল যে ব্যাসার্ধ কত, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা পাইলাম হচ্ছে 18। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা 9 নম্বরে যে প্রশ্নটা নিয়েছি, আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদেরকে এখানে বলা আছে হাফ ইন্টু a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এর মান নিচের কোনটি? তো দেখেন আমাদেরকে যেটা দেওয়া ছিল আমরা এখানে সেটা লিখেছি। তো আমরা এখানে a + b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, a + b হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার, এরপরে এই প্লাস চিহ্নটা আমরা দিলাম, আর a - b হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab + b স্কোয়ার, জাস্ট আমরা এখানে সূত্র প্রয়োগ করলাম। ঠিক আছে, তো দেখেন এই যে প্লাস 2ab মাইনাস 2ab বাদ যায়, তাহলে a স্কোয়ার, আবার এখানে একটা স্কোয়ার, দুটোর সামনেই প্লাস আছে, তাহলে স্কোয়ার আর স্কোয়ার যোগ করলে হয় 2a স্কোয়ার, আর প্লাস b স্কোয়ার যোগ করলে হয় 2b স্কোয়ার। তো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার থেকে যদি আমরা 2 কমন নেই, তাহলে 2 দ্বারা ভাগ করলে থাকে স্কোয়ার, 2 দ্বারা ভাগ করলে থাকে b স্কোয়ার। ঠিক আছে, তো এখন এই 2 বাদ যায়, হাফের সাথে যে 2 আছে নিচে হাফ, 2 বাদ যায়, তাহলে এখানে থাকে হলো স্কোয়ার প্লাস b স্কোয়ার। তার মানে আমরা হচ্ছে এইটার মান আসলে কি পাইলাম? এটার মান আসলে আমরা পাইলাম হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এরপরে দেখেন 10 নম্বরের আমরা যে প্রশ্নটা সমাধান করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদেরকে এখানে একটা চিত্র দেওয়া আছে, এখানে বলা হচ্ছে দেখেন ABC আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যার AB এর মান দেওয়া আছে √3, BC এর মান দেওয়া আছে 1, আর এখানে আমাদেরকে একটা সূক্ষ্মকোণ থিটা দেওয়া আছে। ঠিক আছে, এখন বলা হচ্ছে AC এর মান কত? এই যে AC যে বাহুটা অর্থাৎ অতিভুজ, ঠিক আছে, এই অতিভুজের মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি,
অতিভুজ স্কোয়ার সমান আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা কিন্তু আমরা অবশ্যই জানি। তো অতিভুজের উপর যে স্কোয়ারটা সেটা আমরা আসলে রুট করে দিয়েছি একসাথে, তাহলে আমরা লিখতে পারি এসি ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা আমরা অবশ্যই জানি। তাহলে এবির মান, এই যে এবি এটার মান দেওয়া আছে √3, তার উপর স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস প্লাস বিসির মান হচ্ছে 1, তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে স্কোয়ার রুট কাটাকাটি গেলে 3, আর এখানে হচ্ছে 1-এর উপর স্কোয়ার মানে 1, 3 আর 1 4। তো 4কে যদি আমরা রুট করি তাহলে পাই হচ্ছে 2, তার মানে আমরা এসির মান পাইলাম আসলে কত, 2। ঠিক আছে, এরপরে দেখেন আমরা 11 নম্বর প্রশ্ন, আমাদের যে উদ্দীপকটা দেওয়া ছিল সেই উদ্দীপক বা যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্র অনুসারে আমাদের 11 নম্বর প্রশ্ন সমাধান করতে হবে। অর্থাৎ থিটা এর মান কত, এই যে এখানে যে আমাদেরকে একটা সূক্ষ্মকোণ থিটা দেওয়া আছে, এই থিটার মান কত সেটা বের করতে হবে। তো আমরা আসলে কি জানি, ট্যান থিটা সমান সমান আমরা জানি লম্ব ভাগ ভূমি। ঠিক আছে, এই থিটাটাকে আমরা সূক্ষ্মকোণ চিন্তা করব, আমরা জানি এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় হচ্ছে লম্ব। ঠিক আছে, আমাদেরকে যে সূক্ষ্মকোণ থিটা দেওয়া আছে, এই থিটা সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। ঠিক আছে, আর এই সূক্ষ্মকোণের সাথে অতিভুজ বাদে যে বাহুটা আছে সেটা হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটা সমান আমরা লিখতে পারি হচ্ছে লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। তো লম্বের মান দেওয়া আছে হচ্ছে √3 আর ভূমির মান দেওয়া আছে হচ্ছে 1। তাহলে √3 ভাগ 1, √3 কে 1 দ্বারা ভাগ করলে আসলে √3 হবে। তো আমরা হচ্ছে √3-র পরিবর্তে ট্যান 60 ডিগ্রি লিখতে পারি। ঠিক আছে, যেহেতু এখানে ট্যান আছে তাহলে √3 পরিবর্তে আমরা লিখতে পারি ট্যান 60 ডিগ্রি। উভয় পক্ষ থেকে যদি ট্যান বাদ দিই তাহলে থিটার সমান আমরা পাই হচ্ছে 60 ডিগ্রি। তো আমাদেরকে কিন্তু বলছিল যে থিটার মান কত, তো আমরা এখানে থিটার মান বের করলাম হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এরপরে দেখেন আমরা যে 12 নম্বর প্রশ্নটা নিয়েছি সেটা যদি একটু সমাধান করার চেষ্টা করি, যে উপরের চিত্রের আলোকে কোন বিইডি এর মান কত। এখানে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে যেখানে হচ্ছে বিডি হচ্ছে একটা চাপ। ঠিক আছে, এই বিডি চাপের উপরে দেখেন বিএডি হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, বিইডি হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। ঠিক আছে, যেহেতু এই কোণগুলো হচ্ছে পরিধির উপরে আছে তাই এগুলো হচ্ছে বৃত্তস্থ কোণ, আর যদি কেন্দ্রে উৎপন্ন হইতো তাহলে সেগুলো হইতো হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তার মানে বিএডি হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, বিইডি হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। তো আমরা জানি যেহেতু বিডি চাপের উপরেই বিএডি আর বিইডি বৃত্তস্থ কোণ দ্বয় আছে, আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তো এখানে বিএডি যে কোণটা আছে সেটার মান দেওয়া আছে হচ্ছে 40 ডিগ্রি। তোমরা যদি প্রশ্ন লক্ষ্য করো অবশ্যই দেখতে পারবা এখানে বিএডি যে কোণটা সেটার মান দেওয়া আছে 40 ডিগ্রি। যেহেতু বিডি চাপের উপরে দুইটা কোণে অবস্থিত তাহলে বিএডি কোণটা 40 ডিগ্রি হলে আমরা বলতে পারি বিইডি কোণটাও হবে 40 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে আমরা সেটাই লিখেছি যে বৃত্তের একই চাপের ওপর অর্থাৎ বিডি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ অর্থাৎ বিএডি আর হচ্ছে বিইডি, এই কোণগুলো কি হবে, পরস্পর সমান হবে। তাহলে যেহেতু বিএডি 40 ডিগ্রি তার মানে বিইডি হবে 40 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা হচ্ছে যে 13 নম্বর প্রশ্নটা আমরা নিয়েছি এটা যদি একটু সমাধান করার চেষ্টা করি, এখানে বলা আছে যে জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে। জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে, জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে আসলে 4টি ধাপ থাকে। ঠিক আছে, এটা অবশ্যই আমরা মনে রাখার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমরা 14 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, দেখেন x² ইকুয়াল √3 ইন্টু এক্স। এই যে রুটটা কিন্তু শুধু 3-র উপরে আছে, এক্সের উপর নাই। তাহলে x² ইকুয়াল √3 ইন্টু এক্স এর সমাধান সেট নিচের কোনটি, অর্থাৎ এটা সমাধান করলে আসলে আমরা যে উপাদানগুলো পাবো সেগুলো কি বা যে মানটা পাবো। তো দেখেন এখানে x² ইকুয়াল √3 ইন্টু এক্স আমরা লিখলাম। তো √3x-টাকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, যেহেতু পাশে প্লাস তাহলে ডান পাশে থাকবে হচ্ছে 0। তো এখন x² আর হচ্ছে মাইনাস √3x দুটার থেকে আমরা x কমন নিতে পারি। তো x কমন নিলে x² x দ্বারা ভাগ করলে থাকে x, আর √3 ইন্টু এক্সকে x দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে √3, আর ডান পাশে হচ্ছে 0। তো যেহেতু x ইন্টু এক্স মাইনাস √3 ইকুয়াল 0, তাহলে আমরা লিখতে পারবো x ইকুয়ালও 0 লিখতে পারবো, আর হচ্ছে x মাইনাস √3 ইকুয়ালও 0 লিখতে পারবো, যেহেতু এই দুটো গুণন আকারে আছে, তাই না। তাহলে x ইকুয়াল 0 আর হচ্ছে x মাইনাস √3 ইকুয়াল 0। তাহলে আমরা হচ্ছে √3-র সামনে যেহেতু মাইনাস আছে বাম পাশে, ডান পাশে নিয়ে গেলে প্লাস √3 হবে। তাহলে x ইকুয়াল √3। তো এখান থেকে আমরা আসলে x এর মান কি কি পাইলাম, একটা পাইলাম 0 আর একটা পাইলাম হচ্ছে √3, অর্থাৎ 0, √3। আচ্ছা এরপরে আমরা যদি আমরা যে 15 নম্বরের যে প্রশ্নটা নিয়েছি একটু যদি লক্ষ্য করি, দেখেন এখানে দেখেন 5 মাইনাস √3 এর ঘনকিউবের মান কোনটি। 5 এর পাওয়ার হচ্ছে -3, তার আবার হচ্ছে ঘন, এর মান কোনটি। তো দেখেন আমরা এখানে কি করতে পারি, ঘনের পরিবর্তে হচ্ছে 1/3 লিখতে পারি। ঠিক আছে,
তাহলে 5 তার উপরে হচ্ছে -3 আর ঘনের পরিবর্তে লিখতে পারি হচ্ছে 1/3। এখন হচ্ছে এই যে 5-এর উপর যে -3 আছে, এই -3টা আসলে 1/3-এর সাথে আমরা গুণ করে দেব। আমরা জানি ঘাতের ঘাত যে একটা সূত্র আছে, সেই সূত্র অনুসারে তাহলে -3 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে -3 দ্বারা 1 এর সাথে গুণ হবে, কারণ -3টা লব, এখানেও লব হচ্ছে 1, ঠিক আছে। তাহলে -3 আর 1 গুণ করলে হবে -3 আর নিচে হচ্ছে 3। এখন হচ্ছে -3-কে 3 দ্বারা ভাগ করলে আসলে কত হয়, 1 হয়। তাহলে 5⁻⁻1, তো এটাকে হচ্ছে সূচকের ঋণাত্মক সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি হচ্ছে 1/5, অর্থাৎ a⁻−n যে সূত্র আছে সেই সূত্র অনুসারে লিখতে পারি হচ্ছে 1/5, ঠিক আছে। এরপর হচ্ছে 16 নম্বরের যে প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি দেখেন, তাহলে এখানে আমাদেরকে P অনুপাত Q = 2:3 এবং Q অনুপাত R = 4:5 হলে P অনুপাত R = কত, এটার মান বের করতে হবে, ঠিক আছে। তো দেখেন এখানে হচ্ছে P অনুপাত Q, এখানে আবার Q অনুপাত R, এখানে P আছে প্রথমে, Q আছে পরে। তো যেহেতু এখানেও Q আছে, তো দেখি এই অনুপাতে Q আসলে কত। এই অনুপাতে Q যেহেতু দ্বিতীয় রাশি, তো এখানে দ্বিতীয় রাশি হচ্ছে 3, আর এখানে হচ্ছে Q প্রথম রাশি, এখানে প্রথম রাশি হচ্ছে 4। তো এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি 3 আর এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি 4। তো আমরা এই দুইটা অনুপাতকে আসলে আমরা এমনভাবে এই দুইটা অনুপাতকে প্রকাশ করব যাতে কিউ গুলো হচ্ছে সেম হয়, ঠিক আছে। তো দেখেন এখানে P অনুপাত Q 2:3 দেওয়া আছে। তো এখানে আমরা যদি উভয় পক্ষকে প্রথম এবং দ্বিতীয় রাশিকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে আসলে কত হয়, 2কে 4 দ্বারা গুণ করলে হয় 8। তো এটাকেও আসলে আমাদেরকে 4 দ্বারাই গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 3কে 4 দ্বারা গুণ করলে হয় 3×4=12, তাহলে 8:12। তো এখানে যে কিউ অনুপাত আর যার মান দেওয়া আছে 4:5, তো আমরা এখন দেখি আসলে 8:12 কীভাবে বানাতে পারি। তো আমরা যদি 4কে আমরা যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3×4=12, আর 5কে যদি সেমভাবে 3 দ্বারা গুণ করি তাহলে 3×5=15। তো দেখেন এখানে কিউ হচ্ছে প্রথম, তাহলে এখানে 12 হচ্ছে প্রথম, এখানে কিউ হচ্ছে দ্বিতীয়, 12 হচ্ছে দ্বিতীয়। তো এই দুইটা অনুপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিউটা এখন সেম হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা পি অনুপাত আর কিন্তু বের করতে পারবো। তাহলে পি হচ্ছে দেখেন এই যে পি অনুপাত কিউ, পি হচ্ছে প্রথমে, তাহলে পি হচ্ছে 8, তাহলে আমরা হচ্ছে এখানে পির জায়গায় 8 বসাতে পারি। আর আর, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর হচ্ছে দ্বিতীয়, তো আর হচ্ছে এখানে দ্বিতীয়র ক্ষেত্রে 15, তাহলে আমরা এখানে 15 লিখতে পারি। তাহলে পি অনুপাত আর ইকুয়াল আমরা লিখতে পারি 8:15, ঠিক আছে। এরপর হচ্ছে 17 নম্বর যে প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা কত। তো দেখেন 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু মানে যে ত্রিভুজের 3টা বাহু সমান। আবার এখানে দেওয়া আছে 6 সেন্টিমিটার, তার মানে সমবাহু মানে 3টা বাহুই সমান হবে, আবার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, তার মানে 3টা বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে দেখেন 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিসীমা আসলে কত হবে, 6+6+6, তাহলে 3×6 18 সেন্টিমিটার। তো এটা আমরা আসলে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিসীমা পাইলাম। তো আমাদেরকে বলছে অর্ধ পরিসীমা, তো এই পরিসীমাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে অর্ধ পরিসীমা পাবো। তাহলে 18কে 2 দ্বারা ভাগ করলে হয় 9, তাহলে 9 সেন্টিমিটার, অর্ধ পরিসীমা হবে 9 সেন্টিমিটার। এখন দেখেন আমরা যদি 18 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো এখানে বলা আছে যে একটি রম্বসের 2টি কর্ণের দৈর্ঘ্য, একটা দেওয়া আছে 7 সেন্টিমিটার আর একটা দেওয়া হচ্ছে 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত, রম্বসের ক্ষেত্রফল। তাহলে রম্বসের 2টা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার, এখন ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আসলে আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, যদি 2টা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সূত্র জানি হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে। তাহলে হাফ গুণন কর্ণ, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 8, তাহলে 7 গুণন 8, তাহলে 27টে 56। তো 56কে এখানে 2 দ্বারা যদি কাটি তাহলে হবে 28×56, অর্থাৎ 28 cm² বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখেন আমরা যদি 19 নাম্বার যে প্রশ্নটা নিয়েছি আমরা যদি একটু লক্ষ্য করি, পিতা ও পুত্রের বয়স 77 বছর, পিতা ও পুত্রের বয়স 77 বছর ও 20 বছর, তাহলে পিতার বয়স 70 বছর, পিতা ও পুত্রের বয়স 70 বছর ও 20 বছর, তার মানে পিতার বয়স 70 বছর, পুত্রের বয়স 20 বছর। এখন 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল, তাদের বয়সের অনুপাত। তো এই অনুপাতটা বের করার জন্য আমাদেরকে আগে 10 বছর আগে পিতা ও পুত্রের বয়স কত ছিল সেটা বের করতে হবে। তাহলে 10 বছর পূর্বে পিতার বয়স কত হবে, 70 থেকে 10 বাদ দিলে 60 বছর, আর 10 বছর পূর্বে পুত্রের বয়স কত হবে, 20 বছর থেকে 10 বছর বাদ দিলে 10 বছর। তাহলে আমরা 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত পাইলাম 60:10। তো এটাকে যদি আমরা সংক্ষিপ্ত করি তাহলে 6:1, যা আমাদের প্রশ্নের দেওয়া আছে 6:1, ঠিক আছে। তো এটাই হচ্ছে অ্যান্সার।
এরপরে 20 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? তো আসলে বিচ্ছিন্ন চলক কোনগুলো? আমরা জানি যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাকেই বিচ্ছিন্ন চলক বলা হয়, ঠিক আছে? তাহলে যে চলকগুলো কি হবে, শুধু পূর্ণ সংখ্যা হবে, কোনো ভগ্নাংশ বা দশমিক হবে না, সেগুলো আসলে কি হবে, বিচ্ছিন্ন চলক। তাহলে বইয়ের যে সংখ্যা এটা কিন্তু আসলে পূর্ণ সংখ্যাই হয়, ঠিক আছে, এটা কিন্তু ভগ্নাংশ হয় না, তার কারণে এটাই হবে আসলে বিচ্ছিন্ন চলক। এরপরে আমরা 21 নম্বরের যে প্রশ্নটা নিয়েছি, আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন যে tan 3 থিটা ইকুয়াল 1 হলে থিটা এর মান কত? tan 3 থিটা ইকুয়াল 1 হলে থিটা এর মান কত? তো আমরা কি জানি? আমরা জানি যে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। tan 45 ডিগ্রির মান আমরা কি জানি? 1। তাহলে tan 45 ডিগ্রি আর 1 এর পরিবর্তে লিখতে পারি tan 3 থিটা। কেন লিখতে পারি? কারণ 1 ইকুয়াল এখানে কিন্তু tan 3 থিটাই দেওয়া আছে, তাহলে 1 এর পরিবর্তে আমরা tan 3 থিটা লিখতে পারি। উভয় পক্ষ থেকে যদি tan বাদ দিই তাহলে 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 3 থিটা, ঠিক আছে? তো আমরা 3 থিটাকে বাম পাশে আনলাম, 45 ডিগ্রিকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে থিটা রেখে 3কে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে ভাগ হবে, 45কে 3 দ্বারা ভাগ করলে 15, 3 15 45, অর্থাৎ থিটার মান হচ্ছে 15 ডিগ্রি। এখন দেখেন এখানে 22 নম্বরে বলা আছে যে লগারিদমের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যে 22 নম্বর প্রশ্নটা নিয়েছি, লগারিদমের ক্ষেত্রে log 2 টু ইকুয়াল 1, হ্যাঁ এটা আমরা একটা সূত্র জানি যে log a ইকুয়াল 1 একটা সূত্র আছে, তো সেই সূত্র অনুযায়ী 1 নাম্বার যেটা এটা আমাদের রাইট অ্যান্সার। 2 নাম্বার log 6 ইকুয়াল log 2 প্লাস log 3, হ্যাঁ এটাকে আমরা লিখতে পারি, অর্থাৎ উভয় পক্ষ থেকে যদি log কমন নেই, যেহেতু এখানে যোগ আছে তখন এই 2 আর 3 গুণন হবে, তাহলে 3 2 গুণ 6, অর্থাৎ log 6 এ হবে, তার মানে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে রাইট। এরপর হচ্ছে log 3 ভাগ 2, তো এটাকেও আমরা এটাকে লিখছে ডান পাশে হচ্ছে log 3 মাইনাস log 2, হ্যাঁ আসলে এটাই হবে, আমাদের একটা সূত্র আছে যে log a ভাগ b ইকুয়াল log a মাইনাস log b, তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বারটাও রাইট, অর্থাৎ অ্যান্সার হবে ঘ নাম্বার 1 2 3, ঠিক আছে? এরপর আমরা 23 নম্বরে যে প্রশ্নটা নিয়েছি একটু যদি লক্ষ্য করি, যে x³ প্লাস 8 এর উৎপাদক, এখানে আমাদেরকে তিনটা অপশন দেওয়া আছে, একটা দেওয়া আছে x প্লাস 2, একটা দেওয়া আছে x² প্লাস 2x প্লাস 4, আর একটা দেওয়া আছে x² মাইনাস 2x প্লাস 4। তো আসলে তিনটাই হবে না কোনটা কোনটা হবে আমরা সেটা দেখব। তো দেখেন x³ প্লাস 8, আমরা 8কে লিখতে পারি হচ্ছে 2³ অর্থাৎ 2 এর উপর 3 মানে 3টা 2 গুণন আকার আছে, গুণ করলে আসলে 8 এ হয়। তাহলে xটাকে যদি a আর 2টাকে যদি b চিন্তা করি তাহলে a³ প্লাস b³ এর আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে a³ প্লাস b³ সমান আমরা কি লিখতে পারি? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখেন x প্লাস 2 রাখলাম, তাহলে x স্কোয়ার, x আর 2 গুণ করলে হবে 2x আর 2 এর উপর 2 মানে 4, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা উৎপাদক একটা পাইলাম x প্লাস 2 আর একটা হলো x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। তো এখান থেকে দেখা যাচ্ছে এই যে x প্লাস 2 আর হচ্ছে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, অর্থাৎ অ্যান্সার হবে 1 আর হচ্ছে 3, অর্থাৎ উত্তর আমাদের খ নাম্বারে দেওয়া আছে 1 ও 3। তোমরা অবশ্যই একটু দেখো, দেখলে বুঝতে পারবা। এরপরে আমাদের যে হচ্ছে 24 নম্বর প্রশ্ন, সেটা যদি একটু লক্ষ্য করি, এখানে বলা আছে যে বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা কয়টি? তো আমরা অবশ্যই মনে রাখবো যে বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা হচ্ছে 4টি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা 25 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, আমাদেরকে 25 নম্বর যে প্রশ্নটা নিয়েছি যে 1³ প্লাস 2³ প্লাস 3³ প্লাস ডট ডট প্লাস n³ এর মান কোনটি? তো গ নাম্বারে আমাদেরকে এরকম একটা সূত্র দেওয়া আছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার। তো আসলে এই যে 1³ প্লাস 2³ প্লাস 3³ প্লাস ডট ডট প্লাস n³, এটা আসলে কি বোঝাচ্ছে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার। তো আসলে আমাদের অ্যান্সার হবে গ নাম্বারটা, ঠিক আছে? এরপরে যে 26 নম্বর প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদেরকে এরকম যেটা পরিসংখ্যান অধ্যায় থেকে আমাদেরকে দিয়েছে, এখানে ওজন আর হচ্ছে গণসংখ্যা আমাদেরকে দেওয়া আছে। এখন প্রশ্নে বলা আছে যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? তো এখানে যে আমাদেরকে শ্রেণীগুলো দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে আগে দেখতে হবে প্রচুরক শ্রেণী কোনটা। তো আমরা জানি যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তো এই যে 5 10 12 15 20, তো আমরা দেখতে পারতেছি 66 থেকে 77 শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, তার মানে 66 থেকে 77 এটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তো বলছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? তো এই যে প্রথমে যেটা থাকে 66, এটা হচ্ছে নিম্ন সীমা, দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে উচ্চ সীমা, ঠিক আছে? অর্থাৎ ছোটটা হচ্ছে নিম্ন সীমা, বড়টা হচ্ছে উচ্চ সীমা। তাহলে নিম্ন সীমা কত? নিম্ন সীমা হবে 66, অর্থাৎ প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 66, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 27 নম্বরে যে প্রশ্নটা নিয়েছি একটু যদি লক্ষ্য করি, দেখেন তো আমাদেরকে বলা আছে যে উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যমান কত? উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যমান কত? অর্থাৎ আমরা 26 নম্বর যে প্রশ্নটা সমাধান করলাম
সেখানে আমাদেরকে আসলে দেখেন এখানে ক্রমজয়িত গণসংখ্যাটা জাস্ট দেওয়া ছিল না, আমাদের উদ্দীপকে দেওয়া ছিল ওজন আর হচ্ছে গণসংখ্যা। তো যেহেতু আমাদের উপাত্তের মধ্যক শ্রেণী মধ্যমান বের করতে হবে, এই কারণে আমরা এখানে আসলে ব্যাখ্যায় ক্রমজয়িত গণসংখ্যাটা নিয়েছি, কারণ ক্রমজয়িত গণসংখ্যা ছাড়া আমরা আসলে উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যমানটা বের করতে পারবো না। ঠিক আছে, তো আমরা তাহলে এখানে ক্রমজয়িত গণসংখ্যা বের করলাম। কিভাবে ক্রমজয়িত গণসংখ্যা বের করে? তাহলে প্রথম শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা হবে, প্রথম শ্রেণীর গণসংখ্যাটাই প্রথম শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা হবে, আর দ্বিতীয় শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যা হবে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যার সাথে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার যোগফল। তাহলে 10 আর 5 15। তাহলে তৃতীয়টার ক্রমজয়িত গণসংখ্যা কি হবে? তৃতীয়টার গণসংখ্যার সাথে তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমজয়িত গণসংখ্যার যোগফল। তাহলে 12 আর 15 যোগ করলে হয় 27। এরপরে সেমভাবে আমরা এখানে ক্রমজয়িত গণসংখ্যাগুলো বের করলাম। এখন আমাদের এই যে মধ্যমান বের করার জন্য উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যমান, অর্থাৎ মধ্যক শ্রেণী আমাদেরকে বের করতে হবে এবং সেই মধ্যক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু বের করতে হবে। ঠিক আছে, তো এই মধ্যমান বের করার জন্য আমাদেরকে আগে কি করতে হবে? মধ্যম পদ বের করতে হবে। ঠিক আছে, এখান থেকে মধ্যম পদ বের করতে হবে। তো এই যে মোট গণসংখ্যা, অর্থাৎ সর্বশেষ যে ক্রমজয়িত গণসংখ্যা সেটাই হবে মোট গণসংখ্যা। মোট গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে মধ্যম পদ পাবো। ঠিক আছে, মোট গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? মধ্যম পদ পাবো। তো 62কে 2 দ্বারা ভাগ করলে হয় 31। এখন এই যে মধ্যম পদ যে শ্রেণীতে অবস্থিত সেটাই হবে আসলে মধ্যক শ্রেণী। ঠিক আছে, তাহলে দেখেন যে আসলে 31 কোন শ্রেণীতে অবস্থিত। এখানে 5 বলতে কি বোঝায়? 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো এই শ্রেণীতে আছে। 15 বলতে বোঝায় এখানে যেহেতু 5 পর্যন্ত আছে তাহলে 6 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো আছে। এরপর এখানে 27 বলতে বোঝায় 16 থেকে 27 পর্যন্ত সংখ্যাগুলো এখানে আছে, কিন্তু আমাদের এখানে হচ্ছে 31। ঠিক আছে, তাহলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 28 থেকে 42 পর্যন্ত সংখ্যাগুলো এই শ্রেণীতে আছে, 61 থেকে 65 শ্রেণীতে। তো তার ভিতরে কিন্তু 31ও আছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে মধ্যক শ্রেণী হবে 61 থেকে 65। তাহলে মধ্যক শ্রেণী কত হবে? 61 থেকে 65। ঠিক আছে, তো এখন তাহলে আমাদেরকে কি করতে হবে? মধ্যমান বের করতে হবে। তাহলে মধ্যক শ্রেণী পেয়ে গেছে, এখন মধ্যমান কিভাবে বের করে? এই যে নিম্নমান আর ঊর্ধ্বমান যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 61 আর 65 যোগ করে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 63। ঠিক আছে, তো এটা আসলে মধ্যক শ্রেণী সমান, এটা আমাদের এভাবে দেখানো উচিত হয়নি। ঠিক আছে, তাহলে এটা আমরা মধ্যক শ্রেণী পাইলাম 61 থেকে 65। এখন তাহলে 61, তাহলে আমরা হচ্ছে মধ্যমান কত পাবো? মধ্যমান, ঠিক আছে, তাহলে মধ্যমান সমান সমান আমাদের কত হবে? দেখেন আমরা এই যে 61 আর হচ্ছে 65 যোগ করব। ঠিক আছে, তাহলে 5 আর 1 6, 6 তাহলে 5 আর 1 হচ্ছে 6, 6 আর 6 হচ্ছে 12, তাহলে 126। তো এখন এটা আমরা আসলে কি পাইলাম? অর্থাৎ এটাকে আবার হচ্ছে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 126কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাই? তাহলে আমরা পাই হচ্ছে 63। ঠিক আছে, তাহলে আমরা দেখেন মধ্যমান পাইলাম হচ্ছে 63। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা 28 নম্বর যে প্রশ্নটা নিয়েছি আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন 0.12 পৌনপুনিক, 0.12 পৌনপুনিক এর সাধারণ ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি? তো এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই, প্রথমে দশমিক এবং পৌনপুনিক বাদে পুরাটাকে আমরা লিখব। দশমিক এবং পৌনপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটাকে লিখব। তো এখানে আমরা পাই হচ্ছে 12। এখন দেখতে হবে পৌনপুনিক ছাড়া যে অংশটা আছে সেটা বিয়োগ করতে হবে। তো পৌনপুনিক ছাড়া শুধু 1 আছে, 1 বিয়োগ করতে হবে। আর নিচে হচ্ছে পৌনপুনিকের কারণে একটা 9, যেহেতু একটাই আবৃত অঙ্ক আছে তার কারণে একটা 9, আর দশমিকের পরে যেহেতু একটা অনাবৃত অঙ্ক আছে এই কারণে একটা 0। তো 12 থেকে 1 বাদ দিলে 11 আর নিচে 90, তাহলে 11/90 এটাই হচ্ছে আসলে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশিত রূপ। তো এখন দেখেন আমাদের সর্বশেষ 29 আর 30 দুইটি প্রশ্ন আছে। তো 29 নম্বর প্রশ্ন হচ্ছে 35.880 সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক কত? তো আশা করি আপনারা পূর্ণক বের করতে পারেন। তো এখানে উত্তর হবে হচ্ছে 1। ঠিক আছে, এরপর আমরা যদি 30 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে বলা আছে 39 যোগ 36 যোগ 33 যোগ ... একটি সমান্তর ধারা। ঠিক আছে, আমাদেরকে এখানে একটা সমান্তর ধারা বলেই দেওয়া আছে, 39 যোগ 36 যোগ 33 যোগ ... একটি সমান্তর ধারা বলাই আছে। এখন বলা আছে যে ধারাটির সাধারণ অন্তর -3, ধারাটির সাধারণ অন্তর -3, ধারাটির দশম পদ 12, আর ধারাটির হচ্ছে ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি 165। এখানে আমাদেরকে 3টা অপশন দেওয়া আছে। তো আমরা এখন দেখি যে আসলে অপশনগুলো রাইট কিনা। তো দেখেন আমরা প্রথম যে অপশনটা আমাদেরকে বলা ছিল যে ধারাটির সাধারণ অন্তর -3,
তো সাধারণত আসলে কিভাবে বের করতে হয়, যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করতে হয়। তো আমরা এখানে যে কোনো পদ 36 নিচ্ছি, তার পূর্বের পদ 39, সেটা আমরা বিয়োগ করবো। তাহলে 36 থেকে 39 বিয়োগ করলাম, তো বিয়োগ করলে এখানে পাই হচ্ছে -3। তো এখানে আমাদের ধারাটি সাধারণত দেওয়া আছে -3, তার মানে 1 নাম্বারটা রাইট। এরপরে 2 নম্বর বলা আছে ধারাটি দশম পদ 12। তো আমরা যদি 10তম পদ বের করি, nতম পদ নির্ণয় সূত্র হচ্ছে a + n - 1 × d। যেহেতু 10তম পদ, n এর জায়গায় আমরা 10 বসাবো, তাহলে 10 থেকে 1 বাদ দিলে 9। এখানে আবার হচ্ছে এখানে -3, ডির মান কেন -3, ওই যে আমরা যেটা সাধারণ অন্তর বের করলাম, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে আমরা a+, এর মান কেন 39, কারণ এর হচ্ছে প্রথম পদ, যেহেতু এখানে প্রথম পদ 39 দেওয়া আছে, তার কারণে এর মান হবে প্রথম পদ, ঠিক আছে। তাহলে 10 - 1 × ডির মান হচ্ছে -3, অর্থাৎ সাধারণ অন্তর। তো এখান থেকে আমরা দেখেন 39 রাখলাম, 10 থেকে 1 বাদ দিলে 9, আর এখানে হচ্ছে -3। তাহলে 3 নং 27 মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -7 কে 39 থেকে 27 বাদ দিলে 12। তো এখানে আমাদেরকে দেওয়া ছিল যে ধারাটির দশম পদ হচ্ছে 12। তো এখান থেকে আমরা আবার হচ্ছে ধারাটির দশম পদ বাইর করলাম 12, ঠিক আছে। এখন ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি 165। আমরা এখন দেখব যে এটা আসলে রাইট কিনা। তো দেখেন আমরা হচ্ছে সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 × d সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এটা আমরা অবশ্যই জানি। তো যেহেতু প্রথম 5টি পদের সমষ্টি, তো n এর জায়গায় আমরা 5 বসাবো। তো n এর জায়গায় 5 বসালাম, নিচে হচ্ছে 2, এরপরে সেকেন্ড ব্র্যাকেট 2 গুণন এর মান হচ্ছে 39, অর্থাৎ প্রথম পদ, প্লাস n হচ্ছে 5, যেহেতু 5টি পদ, -1, ডির মান হচ্ছে -3, অর্থাৎ সাধারণত যেটা আমরা কিছুক্ষণ আগেই বের করে দেখাইলাম। এখন দেখেন তাহলে 5/2টা আমরা রাখলাম, তাহলে 39 আর 2 গুণ করলে হয় 78। আর এখানে 5 থেকে 1 বাদ দিলে, এই যোগ চিহ্ন দিলাম, 5 থেকে 1 বাদ দিলে 4, আর এখানে হচ্ছে -3। এই দুটো যেহেতু গুণন আকারে আছে, ঠিক আছে। তো দেখেন তাহলে 5/2, তাহলে 78, আর এখানে 4, আর এখানে হচ্ছে -3, 4-এর সামনে প্লাস, 3-এর সামনে মাইনাস, তাহলে 3 4 12, -12, তাহলে প্লাসে মাইনাসে -12, ঠিক আছে। তাহলে 78 থেকে 12 বাদ দিলে আমরা পাই হচ্ছে 66। কত পাই? 66। আর এখানে সামনে ছিল 5/2, সেটা আমরা এখানে লিখেছি। তো 2 আর 66 কাটলে আমরা পাই হচ্ছে 33। তো 5 আর 33 গুণ করলে হয় 165, ঠিক আছে। আর এখানে কিন্তু আমাদের আসলে ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি 165 দেওয়া ছিল। তো এখান থেকে আসলে আমরা দেখলাম 3টা অপশনে রাইট। তাহলে আমরা বলতে পারি আমাদের যে 3টা অপশনে আমাদের রাইট হবে, ঠিক আছে। তো আশা করি আমাদের তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো, এগুলো তোমরা বুঝতে পেরেছ। তো এভাবে আমরা ইনশাল্লাহ সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।